উনি বলছিলেন যে উনি ওই দুজনকে চেনেন না। উনি আইহোল দিয়ে ওই দুজনকে দেখেছিলেন। ওনারা ওর মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই ওষুধগুলো, এগুলো অ্যান্টি ডিপ্রেশন পিলস, আর এর মধ্যে কয়েকটা স্লিপিং পিলসও আছে। ম্যাডাম, সারদা দেবী ভোর 4টের সময় অরুণকে ফোন করে ডাকেন। তারপর অরুণই আমাদের এখানে আসতে বলল। আসলে সারদা দেবী এখনো জানেন না যে ওনার মেয়ে মারা গেছে। ভোর 4টে যখন ওনার ফোন এসেছিল তখন উনি বলেননি কি হয়েছে? ম্যাডাম, উনি খুব ঘাবড়ে গেছিলেন, সেই কারণে আমিও ভয় পেয়ে গেছিলাম। ম্যাডামের ফোন? হ্যাঁ ম্যাডাম। অরুণ, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো প্লিজ। কি হয়েছে ম্যাডাম? আমি জানি না কি হয়েছে, তাড়াতাড়ি এসো। স্যার, অরুণ। কি হয়েছে এত সকালে? ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, ওনার বাড়িতে কিছু হয়েছে। কি হয়েছে বলতে পারছি না স্যার, উনি খুব ঘাবড়ে ছিলেন। আমার খুব ভয় লাগছে স্যার। আসুন স্যার। চাবি আছে তোর কাছে? স্যার, চাবি আছে আমার কাছে। চলো। ম্যাডাম। আরে সারদা দেবী! আরে সারদা দেবী, আরে আপনি এভাবে? কি হয়েছে সারদা দেবী, কি হয়েছে? দিদি, পূজা কোথায়? দিদি, পূজা কোথায়? ম্যাডাম, আমি সারদা দেবী আর ভূপিন্দরবাবুর ড্রাইভার, আর বাড়ির ছোটখাটো কাজগুলোও করি আমি। আমার কাছে বাড়ির একটা চাবি সবসময়ই থাকে। ভূপেন্দ্র মানে মিসেস সারদার স্বামী? হ্যাঁ ম্যাডাম। এখন উনি কোথায় আছেন? উনি ওনার ছোট ছেলে রাজেশের সাথে ওই ম্যাডামের মাকে দেখতে রোহতক গেছেন। ওনার মায়ের শরীর খুব খারাপ। ম্যাডাম, এটা সেলফ লকিং ডোর, আর সারদা দেবীর কথা মতো এখানে দুজন লোক এসেছিল। যেটা করতে এসেছিল সেটা করে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। ম্যাডাম, বাড়িতে চুরি হয়েছে, আলমারি সিন্দুক সমস্ত খোলা আর ফাঁকা। এনি ফিঙ্গারপ্রিন্টস? নো ম্যাম, পুরো বাড়িতে কারোর ফিঙ্গারপ্রিন্টস পাইনি। ম্যাডাম, আমি ওনার স্বামীকে খবর দিয়ে দিয়েছি, আর উনি এখানে আসার জন্য বেরিয়েও পড়েছেন। আমি ঠিক বুঝতে পারছি না যে ওনাকে কিভাবে বলবো যে ওনার মেয়ে মারা গেছে।
সারদা দেবী, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে? আমার হাত পা কেন বাঁধা ছিল? আমাকে জলের মধ্যে কি মিশিয়ে খাইয়েছিল? এটা তো শুধু আপনি আমাদের বলতে পারেন যে আসলে কি হয়েছে। কি হয়েছে? আপনার মেয়ে পূজা মারা গেছে। সারদা দেবী, সারদা দেবী, ওই দুজন বোরখা পরা মহিলা কারা ছিলেন শারদা আনন্দের কথা অনুযায়ী যারা বাড়িতে এসেছিল? তারা কি জন্য এসেছিল আর কখন চলে যায়? ওই দুই মহিলা 23 বছরের পূজা আনন্দের লাশ, যাকে খুব নির্মমভাবে মারা হয়েছিল, আর তার মা শারদা আনন্দকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল। মৃত্যু ধরুন 12 ঘন্টা আগে হয়েছে। কটা আঘাত করা হয়েছিল? একটাই, খুব নৃশংসভাবে মারা হয়েছে। মনে হয় ছুরি ব্যবহার করা হয়েছিল। ম্যাম, সারদা দেবীর স্বামী এখানে ফিরে আসছেন। উনি দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন। মিসেস শারদা আনন্দ কেমন আছেন? ওনার ট্রিটমেন্ট চলছে, আগের থেকে এখন সুস্থ আছেন। মনে হয় এখন কথা বলতে পারবেন। আমার মনে হয় তখন 9:45 বেজেছিল। আমি টিভি দেখছিলাম। It's okay. Dad is school. It's fine. सांची, मैंने सुना है कि सुंदर होने के साथ साथ तुम एक बहुत शूल और शार्प माइंड रखती हो। मेरा मतलब है পূজা নিজের ঘরে ছিল। you must be one smart businesswoman, huh? ऐसा कुछ আমার মনে হলো আমাদের বাড়িতে বোরখা পরে কারা এসেছে। বলুন। ও হাই মা, ওরা আমার বন্ধু। এসো না প্লিজ, কাম ইন, এসো। ওইদিকে।
পূজা ওদের নিয়ে নিজের ঘরে চলে গেল। আমি আবার টিভি দেখতে থাকলাম। প্রায় আধ ঘন্টা পরে 10:15 হবে, পূজা নিজের ঘর থেকে বাইরে এলো। মা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ মা। মা, এটা খাও আর শুয়ে পড়ো। আচ্ছা। থ্যাংক ইউ সোনা। আমি হয়তো 10-15 মিনিট আরো টিভি দেখেছিলাম। তারপর আমার চোখের পাতা বুজে আসছিল। আমার মাথা ঘোরাচ্ছিল। আমি নিজের ঘরের দিকে এগোতে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারলাম না। আমি সোফায় বসে পড়লাম। জানি না কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন দেখলাম আমার হাত পা বাঁধা ছিল। আমার মাথাটা ভার হয়েছিল। যা হোক করে আমি আমার হাতের বাঁধনটা খুললাম। আমার পুরোপুরি জ্ঞান ছিল না। যা হোক করে আমি অরুণকে ফোন করলাম আর ওকে বাড়িতে ডাকলাম। পূজা কি করে মরতে পারে? ও আমায় জল দিতে এসেছিল। ওরা এরকম কেন করলো ওর সাথে? আমার মেয়েকে মেরে ফেললো। আপনার কি কোনো ধারণা আছে ওই দুজন মহিলা কারা ছিলেন? না, আমি ওদের কোনো কিছু জিজ্ঞেস করার আগেই পূজা ওদের নিয়ে ঘরে চলে গেল। ম্যাম, পূজার কল লিস্ট বা ফোন বুকে কোনো মুসলিম মেয়ের নাম সেভ করা নেই, শুধু একটা নাম ছাড়া, আর সেটা একটা ছেলের নাম, শাহিদ আনবার। হতে পারে ওই দুজন বোরখা পরা মহিলা আসলে পুরুষ, আর বোরখা পরেই পূজার সাথে দেখা করতে আসে। সাইদ আনোয়ার পূজার বিজনেস পার্টনার, আর ওদের দুজনের একটা সফটওয়্যার কনসালটেন্সি ফার্ম আছে। কিন্তু আমরা পূজার ফোন থেকে কোনো মুসলিম ফিমেল ফ্রেন্ডের নাম্বার পাইনি। এসব তো আমি কিছুই বলতে পারবো না। আমি শুধু এটাই বলতে পারবো, এই যে আনন্দ পরিবার, এরা বাইরের লোকের সাথে খুবই কম কথা বলে। আর কিছু না, মানে এটাই যে ওরা বাইরের লোকের সাথে বেশি কথা বলেই না। আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলো, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। রাতে দুজন বোরখা পরা মহিলাই মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। মেয়েটি ওদের নিজের ঘরে নিয়ে যায়। তারপর পূজা ওর মাকে জল দেয়, ওর মা অজ্ঞান হয়ে যান, আর ওই দুই মহিলা পূজাকে হত্যা করে চলে যায়। বাড়ি থেকে কিছু গয়না আর টাকাও চুরি হয়েছে। চুরির কেস নয় এটা, চুরির শুধু নাটক করা হয়েছে। আমার মনে হয় ওই দুই মহিলা পূজাকেই মারতে এসেছিল। ম্যাম, বিজনেসের শত্রুতাও থাকতে পারে। এই পূজা আর শাহিদ আনবার একটা সফটওয়্যার কনসালটেন্সি ফার্মে পার্টনার ছিল।
শাহিদ আনওয়ার। হ্যাঁ বলছি, আপনি কে? ডিসিপি অমৃতা বক্সি। হ্যাঁ বলুন। আপনি কি জানেন আপনার পার্টনার পূজা আনন্দ খুন হয়েছে? কি? কখন? আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। সত্যি কথা বলতে কি, ওরা খুব বেশি কারোর সাথে মেলামেশা করতো না, আর তার প্রধান কারণ হচ্ছে ওদের মেয়ে পূজা। কেন? পূজার এমন কি সমস্যা ছিল? কারণ ও একটু অন্য ধরনের মেয়ে ছিল, ছেলেদের সাথে খুবই মেলামেশা করত, খুব ফ্রেন্ডলি নেচার ছিল আর বোল্ড ছিল। স্যার ও ড্রিঙ্কও করতো? হ্যাঁ স্যার, প্রায় আমি মাঝরাতে ওকে নেশা করে চুর হয়ে বাড়ি ঢুকতে দেখেছি। স্যার দেখি তো নি, কিন্তু শুনেছিলাম সারদা দেবী নিজের মেয়েকে খুব বকতেন আর ওনার বাড়িতে ঝগড়াও খুব হতো। আপনি দেখেননি কিন্তু শুনেছেন। কার কাছে? স্যার রচনার কাছে। ওনাদের বাড়িতে যে কাজের লোক আছে না, ও আমাদের বাড়িতেও কাজ করে। আই এম স্টিল শকড। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। শাহিদ, কাল রাত 6 জানুয়ারি 2014 আপনি কোথায় ছিলেন? চণ্ডীগড়ে ছিলাম। ওখানে আমার একটা ক্লায়েন্ট প্রেজেন্টেশন ছিল। আপনি ওখানে কতক্ষণ ছিলেন? ওখানে রাত 9:30 পর্যন্ত আমি প্রেজেন্টেশনে ছিলাম, আর তারপর ওখান থেকে আমি কাজিনের কাছে চলে যাই। আপনার কাজিনের নাম আর নাম্বার দিন, আর যে ক্লায়েন্টের সঙ্গে প্রেজেন্টেশন ছিল তার ডিটেলস। আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে সন্দেহ করছেন? যতক্ষণ আপনার বলা কথা সত্যি বলে প্রমাণ না হয় ততক্ষণ। আব্বাস শেখ? হ্যাঁ। আপনি শাহিদের কাজিন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? পূজার আমি গত 1.5 বছর ধরে একসঙ্গে কাজ করছিলাম। পূজা কবে থেকে আপনার বিজনেস পার্টনার? 8 মাস আগে আমি পূজাকে আমার বিজনেস পার্টনার বানিয়েছিলাম। ওর কাজে খুব ভালো ছিল আর অনেক ভালো ক্লায়েন্টস নিয়ে এসেছিল। আরও একটা কথা আমি আপনাকে বলতে চাই। বলুন। পূজা আর আমি একে অপরকে ভালোবাসতাম, আর এই বছরে আমাদের বিয়ে করার কথাও ছিল। বছরের শেষে বিয়ে করার কোনো বিশেষ কারণ ছিল? আসলে আমরা পূজার ডাইভোর্সের জন্য ওয়েট করছিলাম। ওর মা বাবাও জানতো যে আমরা বিয়ে করতে চলেছি। পূজার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড, ওনার নাম কি? কুশল। আমি ওকে পার্সোনালি তো চিনি না, কিন্তু এটা জানি যে ও পূজার সাথে কলেজে পড়তো। হ্যাঁ বলো। ম্যাম, শাহিদ সত্যি কথাই বলছিল। কাল রাতে ও নিজের কাজিনের বাড়িতেই ছিল, আর ওই ক্লায়েন্ট প্রেজেন্টেশনের কথাটাও সত্যি। ঠিক আছে। পূজা, পূজা, সাহেব, সারদা ম্যাডাম আর ভূপেন্দ্র সাহেব দুজনেই খুব ভালো মানুষ। কিন্তু আমি পূজার ব্যাপারে জানতে চাই, ও কেমন ছিল? সাহেব, ওই সারদা ম্যাডাম পূজা দিদির উপর খুব রেগে থাকতেন। আমি কি বলবো সাহেব, ওনার মেয়ে ওনার একটা কথাও শুনতো না। এটা আমার লাইফ মা, আমার যেরকম ইচ্ছা সেরকম ভাবে কাটাতে দাও। পূজা, তুই কিচ্ছু জানিস না। তুই নিজেকে নষ্ট করে দিচ্ছিস। রোজ রাতে ড্রিঙ্ক করে আসিস। আরে কি হয়েছে তোর? মা, আমি জানি আমি কি করছি, নিজেকে সামলাতে পারি। আমি একবার ভুল করেছি মানে তো এ নয় যে আমি বারবার ভুল করব। আর হ্যাঁ, আমি কোনো ছোট বাচ্চা নই, তাই প্লিজ আমি যেভাবে আছি আমাকে আমার মতো থাকতে দাও।
পূজা কি ওর কলেজের কোনো বন্ধুর সাথে বিয়ে করেছিল? হ্যাঁ সাহেব, পালিয়ে বিয়ে করেছিল দুজনে। আর ম্যাডাম এই ব্যাপারে ভীষণ রেগেছিল, কিন্তু কি করবেন উনি, শেষ পর্যন্ত ওনাকে সবটাই মেনে নিতে হলো। সারদা দেবীর এই বিয়েতে মত ছিল না কেন? আর পূজা ওর স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছিল কেন? এত কিছু তো আমি বলতে পারবো না সাহেব। এই পূজার সাথে ওর বাবার খুব ভালো একটা সম্পর্ক ছিল, তাই না? সাহেব আর মেম সাহেব দুজনেই পূজা দিদিকে খুব ভালোবাসতেন সাহেব। পূজা চিরদিন একটু অন্যরকম, ও অন্যদের থেকে একটু বেশি স্বাধীন চেতা আর উচ্ছৃঙ্খল, কিন্তু আমরা ওকে সত্যি খুব ভালোবাসতাম। বোরখা পরা দুজন মহিলা এলো, আপনার মেয়েকে হত্যা করলো আর চলে গেল। আপনার মেয়ে ওদেরকে চিনতো, হয়তো ওই ওদেরকে ডেকেছিল, কিন্তু আপনার মেয়ের ফোন রেকর্ড থেকে আমরা এমন কোনো ক্লু পাইনি যার থেকে এটা বোঝা যায় যে ওই কাউকে ফোন করে ডেকেছিল। এমন কোনো কল যার উপর আমরা সন্দেহ করতে পারি। ওর কোনো বন্ধু কেউ কিছুই জানে না, কেউই না। ভূপেন্দ্র বাবু, আপনি কি কাউকে সন্দেহ করেন? আপনি কৌশল আর পূজার বিয়ের ব্যাপারে আমাদের কিছুই বলেননি। ওটা নিয়ে আর বলার কিছুই নেই, ওই বিয়েটা তো এমনিতেই ভেঙে গিয়েছিল। কেন? আমরা শুধু এটুকুই জানি যে আপনারা ওদের এই বিয়েটাকে মেনে নিতে পারেননি। আমি একজন বিজনেসম্যান, আমার একটা পজিশন আছে। আমার স্ত্রী সারদা ওদের মেলামেশাটা ভালো চোখে দেখতো না। ও আমাদের ক্লাসের না। সারদার মনে হয়েছিল যে কৌশল আমাদের মেয়ের উপযুক্ত নয়, কিন্তু পূজা ঠিক করে নিয়েছিল আর ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। আর এই বিয়েটাকে মেনে নিতে সারদার অনেক সময় লেগেছিল, কিন্তু সেটাই হলো যেটা সারদা ভয় পেয়েছিল। ওরা দুজনে সুখী হতে পারল না। পূজা কৌশলকে ছেড়ে দিয়েছিল। আবার এরকম নয় তো যে কৌশল পূজার উপর বদলা নিতে চেয়েছিল? আই মিন, আপনার মেয়ে মৃত্যুর পেছনে ওর হাত নেই তো? কৌশল কুমার, আগে আমি পূজার মৃত্যুর ব্যাপারে শুনলাম। ইনফ্যাক্ট আমি নিজেই আপনাদের কাছে আসছিলাম। পূজাকে খুন করলে কেন? কি ম্যাম, কি বলছেন আপনি? আমি তো পুনে থেকে এক্ষুনি ফিরলাম, নিজের কাজিনের সঙ্গে ছিলাম। ওখানে যখন টিভিতে পূজার মার্ডারের নিউজটা দেখলাম তখনই আমি এখানে চলে আসি। পূজা তো আমার ওয়াইফ ছিল। এক্স ওয়াইফ। পূজা অলরেডি ডিভোর্সের জন্য ফাইল করেছিল। ডিভোর্স হয়তো নেই, আমি তো এটা চেষ্টা করেছিলাম যে ও আর আমি একসঙ্গে থাকতে পারি। আর যখন আপনি অসফল হলেন তখন ওকে মেরে ফেললেন। আমি পূজাকে ভালোবাসতাম। তাহলে মিস্টার কৌশল ও আপনাকে ছেড়ে চলে গেল কেন? পূজা, পূজা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, যেটা একটা বড় ভুল ছিল। পূজা, পূজা, এরকম ভাবে তুমি সারাদিন বাড়ির বাইরে ঘুরতে পারো না। তুমি কি ভুলে গেছো আমি তোমার হাজবেন্ড, আর এখানে তোমার জন্য ওয়েট করি? আমি যখনই বাড়ি ফেরত আসি তুমি সবসময় বাড়ির বাইরে থাকো। প্রত্যেকটা রাত তুমি কোথাও না কোথাও পার্টি করো, আর পার্টির পর তোমাকে রোজ নতুন নতুন ছেলে বাড়ি ছাড়তে আসে। এটা খুব ভুল হচ্ছে পূজা। ভুল হচ্ছে তো ঠিক আছে, আমি এই বিয়েটাই ভেঙে দিচ্ছি। এমনিতে এই বোরিং জীবনটা পোষাচ্ছে না। ও সব জিনিস নিজের ইচ্ছেতে নিজের মতন করে করতে চাইতো, কিন্তু এর মানে এই নয় যে তুমি ওকে মেরে ফেলবে। এটা আপনি কি বলছেন ম্যাম? ও আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি কখনো ওকে আমার মন থেকে মুছে ফেলতে পারিনি। আমি আপনাকে কি করে বলবো, আমি ওকে খুব ভালোবাসতাম। দুজন লোক বাড়িতে আসে। পূজা তার মাকে এক গ্লাস জল দেয়
আর তার মা ঘুমিয়ে পড়ে। এমন কি কিছু ছিল যাতে অন্য কিছু ঠিক ছিল আর হলো অন্য কিছু? যেটা দেখা যাচ্ছিল সেটাই কি ঘটেছে, নাকি অন্য কিছু ঘটেছিল যেটা এখনো নজরে পড়েনি? ম্যাম, শাহিদের ফোন রেকর্ডস ক্লিন আছে, সন্দেহ করার মতো কিছু এতে পাচ্ছি না। আর কৌশলও সেদিন রাতে পুনেতে ছিল ওর কাজিনের সাথে। আমি ওর কাজিনের সাথে কথা বলেছি আর ফোন রেকর্ডসও চেক করে দেখেছি। ম্যাম, আমি পূজার বাবার ফোন রেকর্ডসও চেক করে দেখেছি, তাতেও সন্দেহজনক কিছু পাইনি। হ্যাঁ, কিন্তু সারদা দেবীর ফোনে 2014 6 জানুয়ারি 10:20 একটা ফোন এসেছিল। কার? ওনার ড্রাইভার কাম সার্ভেন্ট অরুণের। কিন্তু এই কথা না তো আমাদের সারদা দেবী বলেছেন, না অরুণ। অরুণের কাছে সবসময় বাড়ির একটা চাবি থাকতো, আর ও এটা ভালো করে জানতো যে বাড়িতে পূজার বাবা অথবা ভাই কেউই থাকবে না। ওনাদের নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, ব্যাস। ম্যাডাম পূজা দিদির উপর বিরক্ত ছিলেন, প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হতো। আর এটার কারণ হলো পূজার লাইফস্টাইল, ওর নিজের মতো করে বেঁচে থাকা। হ্যাঁ ম্যাডাম, পূজা দিদি ম্যাডামের কোনো কথা শুনতে চাইতো না। ম্যাডাম যা বলতেন ও উল্টোটাই করতো। আর ভূপেন্দ্র বাবু, ওনার মেয়ের লাইফস্টাইল নিয়ে কোনো সমস্যাই ছিল না। স্যার তো ম্যাডামের থেকে একটু অন্যরকম ছিলেন, উনি একদমই রাগ করতেন না। কিন্তু ম্যাডামের মনে হতো যে পূজা দিদি নিজের জীবনটা বরবাদ করছে। ও ড্রিঙ্কও করতো, আর আরও এমন কিছু অভ্যাস ছিল যেটা ম্যাডাম পছন্দ করতেন না। পূজা ডিপ্রেশনের ওষুধ খেত? সেটা তো আমি বলতে পারবো না ম্যাডাম। আচ্ছা, এমনটা হতে পারে কি ওই দুজন মহিলার পরামর্শে পূজা তোমার ম্যাডামকে ওষুধ দিয়েছিল যাতে উনি কিছু টের না পান। তারপরও দুজন মহিলা পূজাকে ঠকিয়ে ওকে হত্যা করে, আর ওখান থেকে টাকা আর গয়না চুরি করে পালিয়ে যায়। হতে পারে ম্যাডাম। 6 জানুয়ারি 2014 রাতে তুমি তোমার ম্যাডামকে 10:20 ফোন কেন করেছিলে? এই কথাটা তুমি আমাদের বলনি, তোমার ম্যাডামের ফোন রেকর্ড থেকে আমরা এটা জানতে পারি। হ্যাঁ, করেছিলাম। কেন? ম্যাডাম, আমি দুধ নিতে বাইরে গেছিলাম। আমি ম্যাডামের বাড়ির পাশেই থাকি। আসতে গিয়ে দেখলাম যে ম্যাডামের বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আপনাদের বাড়িতে কেউ এসেছে? আচ্ছা 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 আচ্ছা, না, বাড়ির বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখলাম, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, এতে অবাক হওয়ার কি আছে? যেটা তুমি ওনাকে ফোন করে বললে। স্যার তো রোতাক গেছিলেন, তখন বাড়িতে ম্যাডাম আর দিদি ছিল, তাই ফোন করেছি। তুমি গাড়ি দেখলে, তোমার দুশ্চিন্তা হলো, তুমি ফোন করলে, আর ওই রাতেই খুন হলো। ম্যাডাম, যদি কিছুমাত্র সন্দেহ হতো যে কোনো গোলমাল হবে বা হতে পারে, তো আমি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যেতাম। আর যখন ম্যাডাম আমাকে বললেন যে কোনো চিন্তার ব্যাপার নেই, এমনিই কেউ দেখা করতে এসেছে, তো আমি ভাবলাম কোনো হয়তো জানাশোনা কেউ হবে। কি গাড়ি ছিল? গাড়িটা ছোট ছিল। কি গাড়ি ছিল ঠিক মনে নেই। হতে পারে ওই দুজন মহিলা ওই গাড়িতে এসেছিল। আপনি গাড়িটা দেখেছিলেন? না, অরুণ আমাকে ফোন করেছিল, কিন্তু আমি গাড়িটা দেখিনি। যখন আমি দরজা খুললাম, ওই দুজন মহিলা ভেতরে এলো আর পূজার সাথে ওর ঘরে চলে গেল। ওরা গাড়িতে এসেছিল কিনা সেটা বলতে পারবো না। অরুণ আপনাকে রাত্রি 10:20 কল করেছিল, কিন্তু এই কথাটা আপনি আমাদের বলেননি। হয়তো কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এ টু জেড খুঁজেছি ম্যাডাম, কোথাও কোনো গন্ডগোল নেই, কোনো সুপারিও দেওয়া হয়নি। বাইরের কোনো লোক? এখনো পর্যন্ত তেমন কিছু দেখিনি, কিন্তু পূজার ব্যাপারে আপনি যেসব খোঁজ পেয়েছেন সেগুলো সত্যি। ড্রিঙ্ক করা, পার্টি করা, এগুলো শখ ছিল। আর এটাও সত্যি ম্যাডাম যে ওর মায়ের সঙ্গে ওর বনিমনা ছিল না, আর ওদের কনসালটেন্সি ফার্মটা নিয়ে কোনো গন্ডগোল ছিল না। পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আর কাজের ব্যাপারেও কোনো গন্ডগোল ছিল না।
ম্যাম পূজার পুরো কল লিস্টটা স্ক্যান করেছি, কোথাও কোনো একটা ছোট ক্লু পাইনি যার থেকে ওই দুজন মহিলাকে চেনা যায়। অরুণ, আচ্ছা এমন তো নয় যে গাড়ির গল্প বানিয়েছে? ও ফোনটা করেছিল কিন্তু এটা জানার জন্য যে সারদা দেবী জেগে আছেন না অজ্ঞান হয়েছে। ম্যাম অরুণের ফোন রেকর্ডসেও কোনো গন্ডগোল দেখতে পাচ্ছি না। আর যদিও এটার সাথে যুক্ত থাকতো তাহলে পূজার জল খানোর ব্যাপারটাও জানতো, মানে আর কি দুজনের কথার মধ্যে কোনো একটা মিল তো থাকতো, কিন্তু ফোন রেকর্ডস থেকে তেমন কিছুই পাওয়া যায়নি। অরুণ ওদেরই বাড়িতে কাজ করে, আবার এরকমটা নয় তো যে অন্য কিছুর প্ল্যানিং করা হয়েছিল, টার্গেট অন্য কেউ ছিল আর টার্গেট অন্য কেউ হয়ে গেছে। সারদা দেবী এখনো জানেন না যে ওনার মেয়ে মারা গেছে। কোথাও কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না যা থেকে এটা জানা যায় যে ওই দুজন বোরখা পরা মহিলা কারা ছিল। এখনো পর্যন্ত এই অপরাধের একটা দিকই সামনে আসছিল আর সেটা ছিল চুরি, কিন্তু সেটা কি সত্যি? মনে হচ্ছিল যে চুরিটা শুধুমাত্র আসল অপরাধ আড়াল করতে করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ এমন কোনো ক্লু পায়নি যা থেকে তারা এটা বলতে পারে যে চুরিটা একটা ড্রামা ছিল। 4 দিন কেটে যায় আর তারপর হঠাৎই একটা আলোর দিশা নজরে পড়ে। ম্যাম পূজার ফ্রেন্ডদের কল রেকর্ডস আবারও চেক করছিলাম, তখনই ওর এক বন্ধুর ফোন আসে আমার কাছে, অদিতির। হ্যালো, আমি সাব ইন্সপেক্টর কথা বলছি। স্যার আমি অদিতি বলছি, পূজা আনন্দের বন্ধু। হ্যাঁ অদিতি বলুন। স্যার আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। ও বলছিল যে ও জানে পূজার খুন কে করেছে। তুমি জানো পূজার বাড়িতে যে দুজন মহিলা এসেছিলেন ওরা কে? হ্যাঁ। ওই দুজন মহিলার বিষয়ে কিছু বলতে পারেন আপনি? দেখতে কেমন ছিল? আমি জানি ওরা বোরখা পরেছিল, কিন্তু দেখে তো বুঝতে পেরেছিলেন ওদের চেহারাটা কেমন ছিল। ওরা এসেই পূজার সাথে ওর ঘরে চলে গিয়েছিল। আমি ওদের আইহোল দিয়েই দেখেছিলাম, ভেতরে আসার পরেও দেখেছিলাম, কিন্তু কিছুক্ষণের জন্য। এই মেডিসিন বক্স আমরা পূজার রুম থেকে পেয়েছি। এতে কিছু অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট আছে। এই ট্যাবলেটগুলো আপনার মেয়েনি তো? হ্যাঁ, ওর স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর ও ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আচ্ছা, কখনো এই ওষুধগুলোর ওভারডোজ নিয়ে ও সুইসাইড করার চেষ্টা করেছিল? আমি আপনাকে মনে করে দিই, মোটামুটি 2 মাস আগে এই ওষুধগুলোর ওভারডোজ দিয়ে ও সুইসাইড করতে চেষ্টা করেছিল, কিন্তু এই কথাটা না আপনি আর না তো আপনার স্বামী আমাদের জানিয়েছিলেন। আপনাদের ফ্যামিলি ডক্টরও ট্রিটমেন্ট করেছিল। আমাদেরকে এই বিষয়ে পূজার বন্ধু অদিতি বলেছে। 2 মাস আগের ঘটনা। পূজা কি সুইসাইড করার চেষ্টা করেছিল? না, এটাতে আমি মানতেই পারবো না যে পূজার মতো মেয়ে কোনোদিন সুইসাইড করতে পারে। ভীষণ বিন্দাস ছিল, লাইফ নিজের মতন করে বাঁচতো, কিন্তু সুইসাইড এটা তো কখনো ভাবতেই পারতো না। ও অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট নিত। হ্যাঁ, কিন্তু ও কখনোই ওভারডোজ নিত না। অদিতি, আমার মনে হচ্ছে না যে আমি ওভারডোজ নিয়েছি। হয়তো তোর মনে নেই, নেশায় ছিলি। আরে ডাক্তার তোর পেট থেকে সব ওষুধ ফ্ল্যাশ আউট করেছে। আরে সেই কথাটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আরে আমি তো কখনো সুইসাইড করার কথা চিন্তাই করতে পারি না, তাহলে আমি সুইসাইড করতে কেন যাব? আপনার মেয়ে সুইসাইড কেন করতে গিয়েছিল?
ও শাহিদকে ভালোবাসতো, তাকে বিয়ে করার কথা ছিল, নিজের মতো জীবন কাটাচ্ছিল। তারপরেও নিজের জীবন শেষ করার কথা কেন ভাববে? ওভারডোজ ছিল, হয়তো সুসাইড করে ইন্টেনশন নিয়ে খেয়েছিল, বা হয়তো ভুল করে। আপনি একজন ডক্টর, আপনি নিশ্চয়ই জানেন যে এই অবস্থায় ওর মৃত্যুও হতে পারত। আপনি পুলিশকে ইনফর্ম কেন করেননি? আমি ভূপেন্দ্রবাবু আর সারদা দেবীকে বলেছিলাম। যদি ওনারা ইনফর্ম না করে থাকেন তো আপনার বলা উচিত ছিল। আমাদের পুলিশকে বলে দেওয়া উচিত ছিল, ভুল করেছি আমরা। একদম ঠিক। আর প্রথম ভুল সারদা দেবী, পূজার মনে হয়েছিল এই সব কিছুর কানেকশন ওই চায়ের মধ্যে ছিল, যেটা সেদিন ও খেয়েছিল, যেটার ওভারডোজের জন্য ওকে অ্যাডমিট করা হয়েছিল। অদিতি, আমার মনে হয় সেদিন যে আমি চা খেয়েছিলাম তাতে কিছু। কোন চা? আপনার কি মনে হয় আপনার মেয়ে অদিতিকে এই কথা কেন বলেছিল যে ওর চা খাওয়া উচিত হয়নি? ওর মনে হচ্ছিল ওই চায়ে কিছু মেশানো ছিল, আর ওই চাটা ও বানায়নি, আপনি বানিয়েছিলেন নিজের মেয়ের জন্য। পূজা মা, তোমার জন্য চা এনেছি। কাল তুমি আবার দেরি করে এসেছো। থ্যাংক ইউ। পূজা এটা ঠিক জানতো যে ওই স্ট্রং ডোজটা ওকে চায়ের সঙ্গেই মিশিয়ে দিয়েছিল। মায়ের হঠাৎ করে এত ভালোবাসা বেড়ে গেল কি করে যে আমার জন্য চা বানিয়ে নিয়ে এলো? অদিতি, সেদিন তো আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি মা কেন আমার জন্য চা বানিয়ে এনেছিল। আপনি এটা বলতে চাইছেন যে আমি পূজার চায়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম? না তো, এটা তো আমি বলছি না, এটা আপনার মেয়ের মনে হয়েছে, কিন্তু ওর এটা মনে হওয়া নর্মাল, কেননা আপনার কাছ থেকে এই ভালোবাসা ও মোটেই এক্সপেক্ট করতো না। ও আমার মেয়ে ছিল। তাহলে আপনি আপনার মেয়েকে কেন মেরেছেন? আমি আমার মেয়েকে কেন মারবো? কেননা আপনি ওকে ঘৃণা করতেন। তবুও তো আমার মেয়ে ছিল। কিন্তু আপনার ওর লাইফস্টাইল মোটেই পছন্দ ছিল না, আপনার মতের বিরুদ্ধে ওর যাওয়াটা আপনি পছন্দ করতেন না। আপনি তো ওর আর কৌশলের বিয়েটা মেনেই নেননি, আর শেষে সেটাই হলো যেটা আপনি শুরুতে বলেছিলেন, ওরা আলাদা হয়ে গেল। কিন্তু তবুও আপনার মেয়ে নিজেকে এক ফোঁটাও বদলায়নি। আপনার মতে ও কখনো নিজেকে বদলাতেই পারে না। তারপর ও শাহিদের সঙ্গে সম্পর্ক হয়, ও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আপনি এই সম্পর্ক মেনে নেননি, কারণ ও অন্য ধর্মের ছিল। তার মানে এটা নয় যে আমি আমার মেয়েকে খুন করাবো। সরি, আমি বলেছি আপনি আপনার মেয়েকে হত্যা করেছেন, আমি এটা বলিনি যে আপনি আপনার মেয়েকে হত্যা করিয়েছেন। এই নতুন অ্যাঙ্গেলটা তো আপনি আমাদের সামনে রাখলেন, মিসেস সারদা আনন্দ। আপনি চায়ে ওভারডোজ দিয়ে আপনার মেয়েকে হত্যা করতে চেষ্টা করেছিলেন, আর যখন আপনি অসফল হলেন তখন আপনি ওর গলা টিপে মারার চেষ্টা করেছেন। আমি খুব গভীর ঘুমিয়েছিলাম, তখন হঠাৎই আমার মুখের ওপর কিছু চাপা পড়ল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি কোনো রকমে বালিশটাকে মুখের সামনে থেকে সরাই। পূজা একেবারে ভেঙে পড়েছিল, ও এই ব্যাপারটা মানতেই পারছিল না। হে ভগবান, আমি এখানে কি করে এলাম? আমি কি করছিলাম? মা তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো পূজা? আমি তোমার ঘরে কি করে এলাম? কি হয়েছে মা? মনে হচ্ছে মা ঘুমের ঘোরে আমার ঘরে চলে গেছিল। মা, তুমি ঠিক আছো? পূজার বেঁচে থাকার একটা আলাদা ধরন ছিল। ও জানতো যে ওর মা সেটা পছন্দ করে না আর ওকে মেরে ফেলতে চায়, কিন্তু তাও এই কথাগুলো ও বাড়ির লোকের সঙ্গে শেয়ার করেনি। আর ও এটাও জানতো যে সেই রাতে ওর মা ঘুমের ঘোরে ওর ঘরে আসেনি।
মিসেস সারদা, আপনার মেয়ে আপনাকে জলের গ্লাসটা দেয়নি, কেননা ও ঘরের বাইরে আসেইনি। এই সব গল্প আপনি বানিয়েছেন। আপনার মেয়ে বোরখা পরা মহিলাদের বাড়িতে কেন ডাকবে? ও তো যা করতো সবার সামনে করতো, প্রকাশ্যে করতো। ও কখনো কোনো কিছু কারোর কাছ থেকে লুকায়নি। লুকাচ্ছেন তো আপনি মিসেস সারদা আনন্দ। ওই বোরখা, মহিলা, জল, সবকিছু আপনার বানানো গল্প, আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য। আসলে সত্যিটা হলো যে ওই রাত্রে আপনার বাড়িতে কোনো মহিলা আসেনি। হ্যাঁ, একজন পুরুষ অবশ্যই এসেছিল, আর হয়তো সাথে আরো একজন, যাদের জন্য আপনি দরজা খুলেছিলেন। বলবীর সিং, অমৃতসর পুলিশ স্টেশনে হেড কনস্টেবল। আর ও যেন কে? আপনার পাতানো ভাই, যাকে আপনার বাবা দত্তক নিয়েছিলেন। আপনি ওকে বাড়িতে ডেকেছিলেন। আপনার মেয়ের বন্ধু অদিতি যখন আমাদের বলল যে পূজার হত্যায় আপনার হাত থাকতে পারে, তখন আমরা দিন রাত এক করে আপনার পুরো ইনফরমেশন জোগাড় করেছি। তখন আমরা জানতে পারলাম যে 5 আর 6 তারিখে আপনার পাতানো ভাই এখানে ছিল, এই এলাকাতেই। কিন্তু আপনার স্বামী তো এই বিষয়ে কোনো কিছুই জানতেন না। কি বলছেন? ও 5 তারিখ এখানে ছিল? না, এটা হতে পারে না। ও যখনই আসতো নিশ্চয়ই একবার বাড়িতে আসতো। আর 6 তারিখ সকালবেলাতে আমি রোতাকে গেছিলাম। ভূপেন্দ্র বাবু, ও এখানেই ছিল। জানি না। আর আমাকে সারদা তো কিছু বলেনি। 2 ভাই বোনের মধ্যে খুবই ভালো সম্পর্ক। ও এখানে এলে আমাদের বাড়িতে অবশ্যই আসে। তো আপনার ভাই বলবীর 5 তারিখে আপনার বাড়িতে আসেননি, তার মানে আপনি ওর সাথে দেখা করতে বাইরে গিয়েছিলেন এই খুনের ষড়যন্ত্র করতে। আপনি এটা বানানো গল্প বলছেন আমাকে ফাঁসানোর জন্য? না, আমি গল্প বলছি না। এই বলবীর সিং লাগাতার কারো কন্ট্যাক্টে ছিল। নাম্বার হলো 4445678767। এই নাম্বারটা যেই নামের রেজিস্ট্রেশন আছে, ওই নাম আর ঠিকানা দুটোই ভুল ছিল। কিন্তু তারপর আমরা এই নাম্বার যেই ফোন থেকে অপারেট করা হয়েছিল তার IMEI নাম্বার সার্ভেইলেন্সে দিয়ে দিই। আপনি তো জানেন আপনি কি করেছেন। আপনার অবাক লাগবে না। হ্যাঁ, আমরা অবশ্যই হয়েছি, কারণ 44456787 এই সিম কার্ড যেই ফোনে ইউজ করা হয়েছিল ওটা আপনার কাজের মেয়ে রচনার ফোন ছিল। আমাদের কাছে পাক্কা প্রমাণ আছে যে তোমার ফোনে নতুন সিম কার্ড ভরে বলবীর সিং, যে কিনা সারদা দেবীর পাতানো ভাই, তার সাথে কথা বলা হয়েছিল। আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি জানতাম না যে ম্যাডাম আমার ফোন নিয়ে কি করেছিলেন। আমার ফোন আপনি কি করবেন? আগে দাও তো তুমি। এই নাও নতুন ফোন, তোমার জন্য নতুন বছরের গিফট নাও। আর এই নতুন সিম দিয়ে আপনি লাগাতার আপনার ভাই বলবীর সিং এর সাথে কন্ট্যাক্টে ছিলেন ওই রাত পর্যন্ত যেই রাতে আপনার মেয়ে খুন হয়েছিল। আর সবচেয়ে পাকা প্রমাণ, যেই রাতে আপনার মেয়ে পূজার খুন হয় সেই রাতে আপনার নতুন সিম কার্ডের লোকেশন আর আপনার ভাই বলবীর সিং এর ফোনের লোকেশন একই ছিল। আর সেটা ছিল আপনার বাড়ি। মিসেস সারদা আনন্দ, আপনি আপনার মেয়েকে খুন করিয়েছেন, তার ষড়যন্ত্র করেছেন, আর এই সমস্ত নাটকের প্ল্যানিং আপনিই করেছেন। ও ভেতরে আছে, পড়ছে। কেউ বেল বাজায়নি। আপনি শুরু থেকেই আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। কেউ বোরখা পরে আসেনি। আপনার মেয়ে পূজা তো বুঝতেই পারেনি যে বাড়ির ভেতরে কেউ এসেছে। আরে আঙ্কেল, আপনি কখন এলেন? পূজা তো জানতোই না যে ওরা দুজন ওকে খুন করতে এসেছে। ও কিছু বলতো বা সাহায্য চাইতো তার আগেই ওর খুন হয়।
কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল এটা এই সব রেখে দাও, এই গয়নাগুলোও নিয়ে নাও। পালাও, তাড়াতাড়ি করো। আরে চল। ও নিজেকে বরবাদ করছিল, নিজের জীবন নিজেই নষ্ট করছিল। তো এর মানে কি এই যে আপনি ওর প্রাণ নিয়ে নেবেন? মিসেস শারদা আনন্দ, ওর বাঁচার সম্পূর্ণ অধিকার ছিল, সেটা যেমনই হোক। ও জানতো ও কি করছে। ওর অভ্যেস খারাপ হয়ে যাচ্ছিল আর নিজের জীবনটা নিজেই নষ্ট করছিল। প্রথমে ওই কৌশলের সাথে, আর তারপর শাহিদের সাথে। জীবনটা ওর ছিল, ওর যেটা ঠিক মনে হয়েছিল ও সেটাই করছিল। ও সাবালিকা ছিল। আপনি খুশি ছিলেন না কেননা আপনার ওর লাইফস্টাইল পছন্দ ছিল না। আপনি বিরক্ত ছিলেন কেননা ও আপনার অবাধ্য ছিল। আপনি ওকে আটকাতে চেয়েছিলেন। আপনি চেয়েছিলেন ও সেভাবেই বাঁচুক যেভাবে আপনি চান। আপনার মনে হয়েছিল জীবনে ভুলের পর ভুলই করে চলেছে, আর আপনি ওর ভুল শোধরাতে চেয়েছিলেন। ওকে শেষ করে আপনি ওর ভুল কি করে শোধরাতেন মিসেস আনন্দ? এটা কেমন কারেকশন? আপনার মেয়ে যেভাবেই বাঁচুক, ও তো কারো ক্ষতি করছিল না। শারদা আনন্দকে আইপিসির ধারা 302 অর্থাৎ খুনের জন্য আর ধারা 34 অর্থাৎ সামান্যতম কারণে অনেকগুলো লোকের মাধ্যমে করা অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে। আপাতত সে জেল হেফাজতে আছে আর তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করার প্রস্তুতি চলছে। বলবীর সিং এখনো নিখোঁজ। পুলিশ ফোর্স আর তাদের সোর্স তার খোঁজে সম্পূর্ণভাবে লেগে রয়েছে। পূজার বাবা আর তার ভাই এখনো শকড। পূজার জীবনে বেঁচে থাকার অন্য ধরন ছিল আর তার মা শারদা সেটা পছন্দ ছিল না। কিন্তু পূজা কি ভুল ছিল? হ্যাঁ, মা বাবা চিন্তা হওয়াটা স্বাভাবিক। তাদের সন্তানদের সাথে কথা বলা, পরামর্শ দেওয়া, তাদের বোঝানো, এমনকি দরকার পড়লে তাদের বকা, এই সবকিছুই ঠিক আছে। কিন্তু শুধুমাত্র এই জন্য যে সন্তানরা আমাদের কথা মতো চলছে না বা নিজেদের ইচ্ছে মতো চলতে শুরু করেছে, তাতে তার প্রাণ নেব, এটা কি ঠিক? একটা কনজারভেটিভ সোসাইটিতে কোনো মেয়ের বেশি রাত করে বাড়ি ফেরা, তার ড্রিঙ্ক করা, ছেলেদের সাথে ঘোরা, কিছু মানুষের মানসিকতার সঙ্গে এগুলো খাপ নাই খেতে পারে। এটাও হতে পারে যে সেই মেয়েটা লোকেদের গসিপের টপিক হয়ে গেছে। এটাও হতে পারে যে তাকে নানা ধরনের ব্যঙ্গ করা হচ্ছে। কিন্তু তার মানে তো এই নয় যে বাকি সবাই সঠিক আর সেই মেয়েটি ভুল। প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বেঁচে থাকার পুরো অধিকার আছে। নিজের ধারণা অনুযায়ী, নিজের আদর্শ অনুযায়ী, নিজের দৃষ্টিকোণ থেকে যদি আমরা অন্যের বিচার করে থাকি, তাহলে আমরা তার ভুলটাকে শোধরানোর বদলে আরো একটা ভুল করে বসবো। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, কারো প্রাণ কেড়ে নিলে কোনো সমস্যার সমাধান করা যায় না। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.